নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকটা হলো টেন্ডারিং থেকে ওয়ার্ক অর্ডার ইস্যু পর্যন্ত যেই প্রসেসটা একটা সিভিলের ওয়ার্ক অর্ডারের ক্ষেত্রে, সিভিল এবং মেকানিক্যাল যে কোনো ক্ষেত্রে, এটা যে কোনো গভর্নমেন্টের সেক্টরে বলুন, যে কোনো প্রাইভেট সেক্টরে বলুন, বিভিন্ন কাজের যে টেন্ডারিং হয় সেই টেন্ডারিং থেকে ওয়ার্ক অর্ডার পর্যন্ত যে স্টেপগুলো অবলম্বন করা হয়, যার ফলে একটা ফাইনাল ওয়ার্ক অর্ডার আমরা ভেন্ডারকে দিতে পারি। তো সেই জিনিসগুলো নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব, খুবই সহজ পদ্ধতিতে, কোনো ক্রিটিক্যালি যাতে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে অসুবিধা না হয়, তার আমি 100% আমি সেটা চেষ্টা করব। তো বন্ধুরা, আরম্ভ করা যাক। প্রথম হলো টেন্ডার ফ্লোটিং। যখন কোনো অর্গানাইজেশন, সেটা গভর্নমেন্ট হোক কিংবা সেটা প্রাইভেট হোক, সেখানে যখন কোনো কাজ করানো হবে এটা নির্ধারণ করা হয়, তখন প্রথম সেখানে কি করা হয়, সেই কাজটা কি কাজ থাকতে পারে, মানে স্কোপ অফ সেই কাজের মধ্যে স্কোপ কী থাকতে পারে, সেই স্কোপ অফ ওয়ার্ক যেটা হলো সেইটাকে আমাদের প্রথমে ডিফাইন করাতে হয়। ডিফাইন করা হলো স্কোপ অফ ওয়ার্ক। সেই স্কোপ অফ ওয়ার্ক থেকে আমাদের বিওকিউ তৈরি হয়, সেই বিওকিউ থেকে এস্টিমেটেড কস্ট তৈরি হয়। সেই এই স্কোপ অফ ওয়ার্ক থেকে এস্টিমেটেড কস্ট, এই টোটাল জিনিসটা একটা বিওকিউ সেগমেন্ট। এই সেগমেন্টটা আমাদের প্রথমে রেডি করে নিতে হয়। তারপরে যেই আমি টেন্ডারটা ফ্লোট করব, আমি যেই ধরনের ভেন্ডারকে আমি সেই টেন্ডারের জন্য এলিজিবল করতে চাইছি, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি সেট করব অ্যাজ পার গভর্নমেন্টের, যদি হয় সেটা গভর্নমেন্টের নর্মস, এবং যদি সেটা কোনো প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে, সেই অর্গানাইজেশনের আমাদের যা নর্মস থাকবে যে ভেন্ডারের এলিজিবিলিটির জন্য তার কী থাকতে হবে। তো সেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আর ক্রিটিক্যাল ডেটস বলতে সেটা টেন্ডারটা কবে ওপেন হবে এবং টেন্ডারটা কত দিনের মধ্যে ক্লোজ হবে, এগুলি ক্রিটিক্যাল ডেটস। এই জন্য এখানে ক্রিটিক্যাল ডেটস এখানে দেওয়া আছে। তো আপনারা এই জিনিসটা একবার পড়ে নিতে পারেন। সেখানে নোটিশ ইনভাইটিং টেন্ডার, যেটা আমি বলতে চাইছি, যে এই টেন্ডারটাকে নোটিশ ইনভাইটিং টেন্ডার বা এনআইটি বলে সংক্ষেপে বলা হয়, যেটা গভর্নমেন্ট সেক্টর থেকে বিভিন্ন আপনার নিউজ পেপারের মাধ্যমে দেওয়া হয়, বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া হয়, এবং প্রাইভেট সেক্টরে সেটা বাই মেল কিছু নির্দিষ্ট কিছু ভেন্ডার যারা এর আগেও এই কোম্পানির সঙ্গে কাজ করেছে কিংবা অন্য কোথাও কাজ করছে কিংবা কোনো রেফারেন্সে, তাদের কাছে বাই মেল সেটাকে আমরা টেন্ডারিংটা আমরা ফরওয়ার্ড করে দিই। তো নেক্সট টেন্ডারটা যখন আমাদের ফ্লোটিং হলো, টেন্ডারটা ফ্লোট মানে টেন্ডারটা ফরওয়ার্ড হলো। টেন্ডারটা ফরওয়ার্ড করার পরে প্রিবিড মিটিং হয়। প্রিবিড মিটিং অ্যান্ড ক্ল্যারিফিকেশান, এই কারণেই এই জিনিসটা বলা হয়েছে যে টেন্ডারটা যাদেরকে আমরা এই জিনিসটা কিন্তু গভর্নমেন্টের টেন্ডারিংয়ের ক্ষেত্রে হয় না, কারণ গভর্নমেন্ট টেন্ডার যখন কোনো ওয়েবসাইটে টেন্ডার দেয়, তারা তখন ডাইরেক্ট সেটাকে যারা এনলিস্টেড আছে, যেমন ধরে দিন আপনার রেলওয়ের ক্ষেত্রে যারা এনলিস্টেড ভেন্ডার আছে, কিংবা পিডাব্লিউডির ক্ষেত্রে যারা এনলিস্টেড ভেন্ডার আছে, তারা সেই ওই টেন্ডারে সাবমিশন করে। কিন্তু এটা যেহেতু আমি প্রাইভেট এবং গভর্নমেন্ট বোথ ক্ষেত্রের জন্য আমি জিনিসটা বোঝাতে চাইছি, তো সেখানে আমি প্রিবিড মিটিংটা এবং এর মধ্যে রেখেছি। তো প্রিবিড মিটিংটা কি হচ্ছে, যে আমি যেই ভেন্ডারকে দিয়েছিলাম এই টেন্ডারিংয়ের পুরো ডকুমেন্টসগুলো, যেই ভেন্ডারগুলোকে দিয়েছিলাম, তো তাদের সঙ্গে একটা মিটিং করা হয় বিড সাবমিশনের আগে। সেই বিড সাবমিশনের আগে মিটিংটা করার কারণ একমাত্র এটাই, যে তাদের মধ্যে যে এই টেন্ডার ডকুমেন্ট সম্পর্কে কোনো ধারণা, যেটা ওনারা বুঝতে পারছেন না, বা ওনারা কিছু অ্যাড করতে চাইছেন, কিংবা কিছু এই টেন্ডারের কিছু ক্লস তারা প্রত্যেকেই স্বীকার করতে চাইছেন না, কিংবা সেটাকে কোনো অ্যামেন্ডমেন্ট চাইছেন। তো সেই জন্য প্রিবিড মিটিং করা হয়। তো প্রিবিড মিটিংটা কিন্তু মেনলি কারণ বোথ পার্টিসের মধ্যে যাতে ডকুমেন্টেশনের কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং কিংবা যাতে কোনো লুপস না হয়, সেই কারণের জন্য প্রিবিড মিটিং এবং ক্ল্যারিফিকেশানটা এখানে রাখা হয়। যদি কোনো অ্যামেন্ডমেন্ট হয়, সেখানে করিগেন্ডাম জিনিসটা এসে পড়ে, সেখানে ক্লায়েন্ট সেখানে একটা অফিসিয়াল অ্যামেন্ডমেন্ট তৈরি করে দেয়, যেটা টেন্ডার ডকুমেন্টে সেটা রিফ্লেক্ট করবে। তো নেক্সট তারপরে করা হয় সাবমিশন অফ টেন্ডারটা যখন ভেন্ডার পুরোপুরি তাদের মধ্যে
মানে পুরোপুরি তাদের মধ্যে যখন জিনিসটা সম্পর্কে মানে ধারণাটা সম্পূর্ণ সহজ হয়ে গেছে এবং স্পষ্ট হয়ে গেছে, তখন তারা টেন্ডারটা সাবমিট করলো বাই মেলে করলো কিংবা হার্ড কপি করলো, যে অর্গানাইজেশনে করলো তাদের কাছে ডাইরেক্টলি তারা সেটা সাবমিট করলো। তো সাবমিশনের করার পরে অর্গানাইজেশন থেকে ইভ্যালুয়েশন করা হয়। ইভ্যালুয়েশন বলে তাকে হলো যাচাই করা হয় যে সে কি মানে এলিজিবল কতটা, তার সে কতটা যোগ্য। তো এই যোগ্যর মাপকাঠিটা দুটো ভাগে ভাগ করা হয়, একটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন, একটা হলো ফিনান্সিয়াল ইভ্যালুয়েশন। টেকনিক্যাল ইভ্যালুয়েশনের মধ্যে চেকিং করা হয় ইএমডি, যেটা আর্নেস্ট মানি ডিপোজিট। মানে আর্নেস্ট মানি ডিপোজিটটা কী রকম জিনিস, যে যখন কোনো এটা হলো গভর্নমেন্টের ক্ষেত্রে খুব মানে প্রযোজ্য, প্রাইভেট সেক্টরে সেভাবে হলো প্রচলিত নয়। যখন কোনো টেন্ডারিংয়ের সময় যখন কোনো ভেন্ডার টেন্ডার সাবমিট করবে, তাকে একটা মানি ডিপোজিট করতে হয়। এটা হলো মানে কোনো মানে সিরিয়াস ভেন্ডার যাতে সে হয়, জাস্ট কোনো মানে টেস্ট করার জন্য সে হলো এই ভেন্ডার মানে সে হলো এই টেন্ডারটা হলো সাবমিট মানে টেন্ডারটা সে হলো সাবমিট মানে যে হলো দিয়েছে, সে জিনিসটাকে হলো সিরিয়াসলিভাবে হলো নিয়েছে, তার জন্য এই আর্নেস্ট মানি ডিপোজিটটা এখানে হলো চাওয়া হয়। এটা 2% সাধারণত হয় গভর্নমেন্টের ক্ষেত্রে, কিন্তু প্রাইভেটে এখানে কোনো আর্নেস্ট মানি কিন্তু তেমন নেওয়া হয় না। আচ্ছা, এরপর তার চেক করা হয় সে কোথায় কোথায় কাজ করেছে, তার এক্সপিরিয়েন্স কী আছে সেই কাজে, এবং যেখানে কাজ করেছে তার ফিনান্সিয়াল ডেটা, মানে সে কত মানে ভলিউমে সে হলো কাজ করেছে, বা কত টাকার সে হলো মানে বিল ওখান থেকে হলো মানে ওই কাজের টোটাল হলো কস্ট কত, এক্সেট্রা। এবং চেক করা হয় তার প্রিভিয়াস প্রজেক্টে কি সে যে কাজ করেছে সেখানকার হলো কোয়ালিটি, সে হলো তার কাজের হলো কোয়ালিটিটা কি ঠিকঠাক আছে কি না, কিংবা কোনো রকম যে মানে পরবর্তীকালে কোনো এই কমপ্লেন্স করতে হয়েছে কি না, এই সব বিষয়গুলো। এবং তারপরে চেক করা হবে তার জিএসটি আছে, যদি সেই জিএসটি রেজিস্টার্ড হয়, তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পিএফিএস সার্টিফিকেট, প্যান কার্ড, এবং সে যে প্রিভিয়াস 5 ইয়ার্স, এবং এটা অ্যাজ পার কোম্পানি নর্মস 5 থেকে 10 ইয়ার্সের মধ্যে হয়। 5 থেকে 10 ইয়ার্সের মধ্যে যে কাজ সে কমপ্লিট করেছে তার একটা কমপ্লিশন সার্টিফিকেট চায়। তো এই টোটাল জিনিসগুলো কিন্তু টেকনিক্যাল ইভ্যালুয়েশনের মধ্যে হলে পড়ছে। তারপরে আসছে ফিনান্সিয়াল ইভ্যালুয়েশন জাস্ট একটা সিঙ্গেল লাইন। এই জিনিসটা হলো যে যেই এস্টিমেটেড কস্টে আমরা টেন্ডারটা আমরা হলো ফ্লোট করেছিলাম, তার থেকে কতটা অ্যাবভ কিংবা কতটা হলো বিলোতে সে কোট করেছে। অ্যাবভ এবং বিলো, সাপোজ আমার টেন্ডারের আমি যখন টেন্ডারটা আমি ফ্লোট করেছিলাম, তখন আমার আমি কস্ট রেখেছিলাম 100 টাকা। এবার ভেন্ডার বলছে আমি এটা 90 টাকায় করে দেবো, একজন ভেন্ডার বলছে আমি এটা করতে আমার 110 টাকা লাগবে। তো এই যে +10 আর -19, দিস ইজ দ্য ফিনান্সিয়াল ইভ্যালুয়েশন। তো এইটাই জাস্ট মানে আমাদেরকে দেখার যে সে কতটা অ্যাবভ কিংবা কতটা প্লাসে সে আমাদেরকে রেট কোড করেছে। তো রেট যখন ভেন্ডারের থেকে আমরা পেয়ে যাই, তখন আমরা কি করি, রেটের নেগোসিয়েশন করি, এবং ভেন্ডার যে রেট কোড করেছে তার জাস্টিফিকেশান আমরা ভেন্ডারের থেকে নিই, যে সে কী স্পেসিফিকেশান ধরে রেট কোড করেছে, তার যে রেটের যে যদি কোনো রকম মানে ভেরিয়েশন থাকে, তো সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা রেট অ্যানালাইসিস আমরা চাইতে পারি। তো রেট নেগোসিয়েশন মানে এইভাবেই আমরা তার সঙ্গে করব। রেট নেগোসিয়েশন যখন করব, তখন আমাদেরকে আমাদের অ্যাকচুয়াল কস্ট কত এবং মার্কেট রেট কত চলছে, টোটালটা প্রিপেয়ার করার পর আমরা একটা রেট নেগোসিয়েশনে আসব। তো রেট নেগোসিয়েশন করার পরে যেই ভেন্ডারের রেট সব থেকে কম হবে তাকে আমরা L1 বলে আমরা তাকে L1 বলে মানে করবো, ঠিক আছে। এবার L1 যে ভেন্ডার, সেই L1 ভেন্ডারকে আমরা ইস্যু করব LOI মানে কি, লেটার অফ ইন্টেন্ট মিনস আমরা চাইছি যে সে কাজ করুক। ডিপার্টমেন্টের থেকে একটা ফর্মাল লেটার দেওয়া হবে যেই L1 বিডারকে, তাকে বলা হবে যে আপনি এটা সাইন করে আমাদেরকে একটা রিটার্ন কপি দিন,
যে অ্যাজ এ অ্যাকসেপ্টেন্স, যে আমরা চাইছি আপনি কাজ করুন, তাতে আপনি মানে আপনি জিনিসটা অ্যাকসেপ্ট হলে করলেন। এটা জাস্ট একটা ফর্মাল ডকুমেন্টস। আচ্ছা, ভেন্ডার যে L1 ভেন্ডার, উনি যখন আমাদেরকে লেটারটা অ্যাকসেপ্ট করে দিলেন, দেওয়ার পরে পারফরমেন্স গ্যারেন্টি, আমরা তাকে অবশ্যই একটা পারফরমেন্স গ্যারেন্টি সাবমিট করতে হবে, যেটা হলো 3 থেকে 5% অফ দ্য টোটাল ভ্যালু অফ দ্য প্রজেক্ট। টোটাল ভ্যালু অফ দ্য প্রজেক্ট 3 to 5%-এর মধ্যে তাকে একটা পিবিজি মানে পারফরমেন্স ব্যাংক গ্যারেন্টি একটা করে সাবমিট করতে হবে, যে এই পারফরমেন্স ব্যাংক গ্যারেন্টিটা এনশিওর করে যে সে কাজটা যে করবে সে পুরো কাজটা কমপ্লিট করবেন, এবং সেই কাজটা করার জন্য যা মানে তার যেগুলো হলো করণীয় অ্যাজ পার কন্ট্রাক্ট, সেগুলো তিনি হলো মেনটেন করবেন। এরপর যখন আপনার পিবিজি মানে আপনার ব্যাংক গ্যারেন্টি যখন সে সাবমিট করার পরে, আমরা বোথ পার্টিস মানে যেই পার্টি টেন্ডারটা অর্গানাইজ করেছিলেন মানে ক্লায়েন্ট অ্যান্ড যেগুলো কন্ট্রাক্টর, দুজনের মধ্যে একটা ফর্মাল কন্ট্রাক্ট সাইন হবে স্ট্যাম্প পেপারে। সেই স্ট্যাম্প পেপারে সাইন হওয়ার পর থেকেই এটা একটা গো সিগন্যাল যে লিগালি সে এই কাজটা হলো পেয়েছে, এবং সে আজকে থেকে এই কাজটা করার জন্য অথরাইজ। সে আজকে থেকে সে তার মানে ম্যান পাওয়ার, মোবিলাইজেশান, সে তার টোটাল মানে ওয়ার্ক ফোর্সটা ওখানে হলো মানে স্টার্ট করতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসটা টোটাল ফ্লো চার্টটা যদি আমরা একবারে দেখি, সেখানে টেন্ডার ফ্লোটিং ফার্স্ট, তারপর প্রিবিড মিটিং অ্যান্ড ক্ল্যারিফিকেশান, তারপর সাবমিশন অফ টেন্ডার, এরপর টেন্ডারের ইভ্যালুয়েশন যেটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন এবং ফিনান্সিয়াল ইভ্যালুয়েশন, তারপর রেট নেগোসিয়েশন অ্যান্ড রেস্ট জাস্টিফাইড বাই ভেন্ডার। আচ্ছা, সিলেকশন করা হলো L1 বিডারকে, তারপর তাকে ইস্যু করা হলো LOI, তারপর সেই ভেন্ডার আমাদের পারফরমেন্স গ্যারান্টি দিলেন, তারপর আমরা তাকে ইস্যু করলাম তো ওয়ার্ক অর্ডার। তো বন্ধুরা, এই জিনিসটার মধ্যে আশা করি আপনাদেরকে বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কিংবা আমার যদি কোনো জায়গায় কোনো রকম হলো কোনো কিছু হলো আমার যদি কোনো রকম মিস্টেক হয়ে থাকে, অবশ্যই আপনারা হলো কমেন্টের মাধ্যমে আমাকে হলো জানাবেন। তো নমস্কার বন্ধুরা, আজকের জন্য এইটুকু। এরপরে আমি আশা করব আরও কিছু আপনাদের জন্য নলেজেবল হলো, যাতে আরও ভালো ভিডিও আপনাদের কাছে আমি দিতে পারি। নমস্কার।